আসসালামু আলাইকুম। মুমতাহিনা ঋতু স্বাগত জানাচ্ছি এনটিভির সন্ধ্যার খবরে। সাবেক আইজিপি বেনজির আহমেদ এবং তার স্ত্রী এবং 2 মেয়ে এবং রাজস্ব বোর্ডের কর্মকর্তা মতিউর রহমান ও তার 2 স্ত্রী এবং 5 সন্তানের সম্পদ বিবরণী জমা দিতে নোটিশ জারি করেছে দুর্নীতি দমন কমিশন দুদক। আর বিআইডব্লিউটি এর সাবেক চেয়ারম্যান শামসুদ্দোহা খন্দকার ও তার স্ত্রীর বিরুদ্ধে দুর্নীতির মামলার চার্জশিট দাখিল করেছে সংস্থাটি। সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান দুদক সচিব খোরশেদা ইয়াসমিন। হাসান জাবেদের রিপোর্ট। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর। এবার দুদকের জালে ঢুকলেন সাবেক আইজিপি বেনজির আহমেদ এবং রাজস্ব কর্মকর্তা মতিউর রহমান। দুর্নীতির মাধ্যমে অবৈধ সম্পদের পাহাড় গড়ার যে অভিযোগ উঠেছে তাদের বিরুদ্ধে সেই সম্পদের বিবরণী জমা দিতে নোটিশ জারি করেছে সংস্থাটি। অনুসন্ধানে তাদের বিরুদ্ধে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের প্রাথমিক প্রমাণ পাওয়ায় সম্পদের হিসাব জমা দিতে নোটিশ জারির কথা জানান দুদক সচিব। বেনজির আহমেদ, তার স্ত্রী মিসেস জিশান মির্জা, তার জ্যেষ্ঠ কন্যা এবং মেজ কন্যা, তাদের এই সম্পদ বিবরণী দাখিলের জন্য একটি নোটিশ ইতোমধ্যে জারি করা হয়েছে। ডক্টর মোহাম্মদ মতিউর রহমান, তিনিও দুর্নীতির মাধ্যমে দেশে ও বিদেশে অবৈধ সম্পদ অর্জন সহ দুর্নীতি দমন কমিশন কর্তৃক একটি অনুসন্ধানকারী টিম অনুসন্ধান করেছেন এবং ডক্টর মোহাম্মদ মতিউর রহমান, তার প্রথম স্ত্রী লায়লা কানিজ, প্রথম পক্ষের সন্তান এবং দ্বিতীয় স্ত্রী শাম্মী আক্তার শিবলির নামে একটি নোটিশ ইতিমধ্যে জারি করা হয়েছে। শুধু বেনজির নয়, পুলিশের সাবেক অতিরিক্ত মহাপরিদর্শক শামসুদ্দোহার দুর্নীতি প্রমাণিত হওয়া এখন সময়ের ব্যাপার মাত্র, যিনি বিআইডব্লিউটি এর সাবেক চেয়ারম্যানও ছিলেন, যার বিরুদ্ধে 2019 সালে মামলা করেছিল দুদক। এবার তিনি এবং তার স্ত্রী ফেরদৌসী সুলতানার বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করেছে দুর্নীতি দমন কমিশন। ডক্টর মোহাম্মদ শামসুদ্দোহা খন্দকার এবং তার স্ত্রী মিসেস ফেরদৌসী সুলতানা খন্দকারের বিরুদ্ধে তদন্ত শেষে ডক্টর মোহাম্মদ শামসুদ্দোহা খন্দকারের বিরুদ্ধে 8 কোটি 44 লক্ষ টাকার সম্পদ গোপন সহ 2 কোটি 87 লক্ষ টাকার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন এবং বিভিন্ন ব্যাংকে সন্দেহজনক অস্বাভাবিক ব্যাংকিং লেনদেনের প্রমাণ পাওয়া যাওয়ায় কমিশন কর্তৃক চার্জশিট দাখিলের অনুমোদন দেওয়া হয়েছে। এদিকে দুর্নীতি রোধে সরকারি কর্মকর্তা কর্মচারীদের সম্পদের হিসাব আইন অনুযায়ী সংগ্রহ করতে নির্দেশ দিয়েছে হাইকোর্ট। এ সংক্রান্ত এক রিটের শুনানি নিয়ে বিচারপতি নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি কাজী ইবাদত হোসেনের দ্বৈত বেঞ্চ এই আদেশ দেন। সরকারি কর্মকর্তা কর্মচারীদের নিকট থেকে তাদের সম্পদের হিসাব বিবরণী আইন অনুযায়ী সংগ্রহ করার জন্য সংগ্রহ করা সম্পত্তির হিসাব বিবরণীটি শুরু করেছেন। সেই মর্মে একটি প্রগ্রেস রিপোর্ট আগামী 3 মাসের মধ্যে মাননীয় আদালতে দাখিল করার জন্য একটি নির্দেশনা প্রদান করেছেন। রিটের শুনানিতে আদালত বলেন, দুর্নীতি সুশাসনের অন্তরায়, তাই সব শ্রেণী পেশার মানুষকে ঐক্যবদ্ধভাবে দুর্নীতির বিরুদ্ধে আন্দোলন গড়ে তুলতে হবে। হাসান জাবেদ, এনটিভি নিউজ, ঢাকা। সরকারি চাকরিতে কোটা পুনর্বহালের প্রতিবাদে শাহবাগ মোড় অবরোধ করেন চাকরি প্রার্থী শিক্ষার্থীরা। বিকেলে বিক্ষোভ মিছিল নিয়ে শাহবাগ মোড়ে জড়ো হয়ে প্রায় ঘণ্টাখানেক অবরোধ করেন তারা। তবে দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত থাকবে বলেও জানান শিক্ষার্থীরা। আবির আহমেদের রিপোর্ট। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল নিয়ে বিকেল 4টায় নীলক্ষেত কাটাবন হয়ে শাহবাগ মোড়ে জড়ো হন সরকারি চাকুরিতে কোটা বিরোধী আন্দোলনকারী শিক্ষার্থীরা। পরে বিকেল 5টা পর্যন্ত সেখানে অবস্থান করেন তারা। মুক্তিযোদ্ধাদেরকে কিন্তু অনেক দিক থেকে সরকার আসলে বিভিন্ন ভাতা দিচ্ছে, বিভিন্ন সুযোগ সুবিধা দিচ্ছে। আসলেই কি তাদেরকে পিছিয়ে পড়া জনগোষ্ঠী বলা যায় কিনা, আসলে কি তারা এই কোটার দাবিদার হয় কিনা, এটা আসলে দেখার বিষয়। আমাদের যে আন্দোলন সেটা আসলে এখানকার কোটা বৈষম্যটাকে নিরসনের আন্দোলন। কোনোভাবে মুক্তিযোদ্ধাদের পরিবারকে অসম্মান করা, মুক্তিযোদ্ধাদের অসম্মান করাটা আমাদের উদ্দেশ্য না। যে আদিবাসী এবং প্রতিবন্ধী অংশটা পড়ে তাদের জন্য আলাদা করে কোটার ব্যবস্থা রাখা সরকারের দায়িত্ব। সরকার চাকুরিতে কোটা বাতিল না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত থাকবে জানিয়ে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা ঘোষণা দেন পরবর্তী কর্মসূচির।
আগামীকালকে হলো গিয়ে আমাদের অবস্থান কর্মসূচি শুধু আমাদের নয়, গোটা বাংলাদেশের সমস্ত ছাত্র সমাজ, সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান এবং জেলা শহরগুলোতে আমাদের যে আন্দোলন সেটি চলবে, অবস্থান কর্মসূচি চলবে। যে আমরা যে বিষয়ে আন্দোলন করছি সেটি একটি যৌক্তিক দাবি এবং ন্যায়সঙ্গত, এবং এটি একটি বৈষম্যের বিরুদ্ধে আমরা লড়াই করছি। 2018 সালে নবম ও ত্রয়োদশ গ্রেডের সরকারি চাকরিতে মুক্তিযোদ্ধাদের সন্তানদের 30% কোটা বাতিলের সিদ্ধান্ত নেয় সরকার। এরপর একটি রিট আবেদনের পরিপ্রেক্ষিতে সরকারের সিদ্ধান্তকে হাইকোর্টে গত 5 জুন অবৈধ ঘোষণা করে। এরপর থেকেই আন্দোলন শুরু করেন শিক্ষার্থীরা। আবির আহমেদ, এনটিভি নিউজ, ঢাকা। সর্বজনীন পেনশন ব্যবস্থা প্রত্যয় স্কিম বাতিলের দাবিতে দ্বিতীয় দিনের মতো কর্মবিরতি পালন করছেন দেশের সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা। বিশ্ববিদ্যালয়ের ক্লাস পরীক্ষা সহ দাপ্তরিক সব কার্যক্রম থেকে নিজেদের বিরত রাখছেন তারা। তবে 30 জুন পর্যন্ত কর্মরত সকল শিক্ষক আগের মতোই পেনশন সুবিধা পাবেন বলে জানিয়েছে জাতীয় পেনশন কর্তৃপক্ষ। সংবাদ মাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ তথ্য জানায় তারা। তবে এসব আমলে না নিয়ে আন্দোলন চালিয়ে যাওয়ার কথা জানিয়েছেন শিক্ষকদের সংগঠন সমূহের মহাসচিব নাজিবুর রহমানের রিপোর্ট। সর্বজনীন পেনশন স্কিম প্রত্যয় বাতিলের দাবিতে বেশ কিছুদিন ধরে অস্থির দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলো। সোমবার থেকে সর্বাত্মক আন্দোলনে গেছেন শিক্ষকরা। এতে অচল হয়ে পড়েছে দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলো। ক্যাম্পাসে নেই শিক্ষার্থীদের আনাগোনা। সরকার ঘোষিত প্রত্যয় স্কিম বৈষম্যমূলক দাবি করে শিক্ষক নেতারা বলছেন, বিশ্ববিদ্যালয় শিক্ষকদের এই স্কিমের আওতায় এনে তাদের জিম্মি করা হচ্ছে। 13 মার্চ রাতের অন্ধকারের মতোই দিনের বেলা কারসাজি করে হঠাৎ করে স্বশাসিত, স্বায়ত্তশাসিত, রাষ্ট্রায়ত্ত ব্যাংকের জন্য নতুন এই স্কিমটি আপনারা জুড়ে দিলেন। কত ক্ষমতাবান সরকার! আমাদের এই যে 3 দফা আমরা দাবি দিয়েছি, প্রত্যেক স্কিম প্রত্যাহার, তারপর আমাদের সুপার গ্রেড, আরেকটি হলো যে আমাদের স্বতন্ত্র বেতন স্কেল। তাহলেই কিন্তু আমার মনে হয় যে আমাদের দাবিগুলো পূরণ করলে আমরা ক্লাসে ফেরত যাব। এই অবস্থায় শিক্ষকদের অভয় দিয়ে সংবাদ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে জাতীয় পেনশন কর্তৃপক্ষ। বিজ্ঞপ্তিতে বলা হয়, জুলাইয়ের 1 তারিখ থেকে যুক্ত হওয়া শিক্ষক কর্মকর্তা কর্মচারীরা প্রত্যয় স্কিমের আওতায় থাকবে। তবে তাদের এই বক্তব্য নিয়ে সন্তুষ্ট নয় শিক্ষকদের শীর্ষ সংগঠনগুলো। এদিকে পাবলিক বিশ্ববিদ্যালয়ে শিক্ষকদের আন্দোলন নিয়ে অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী বলেন, শিক্ষকদের আন্দোলন অযৌক্তিক। শিক্ষকরা যে এখন আন্দোলন করছে এটা কি স্যার লজিক্যাল কোনো কিছু মনে করেন? এটা করা উচিত না, আমার মনে হয় না এটা লজিক্যাল। গত 13 মার্চ অর্থ মন্ত্রণালয় থেকে প্রত্যয় স্কিমের প্রজ্ঞাপন জারির পর থেকেই এর বিরুদ্ধে সরব হন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের সংগঠনগুলো। নাজিবুর রহমান, এনটিভি নিউজ, ঢাকা। 11 দিনের চিকিৎসা শেষে হাসপাতাল থেকে বাসায় ফিরলেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। হৃদযন্ত্রে পেসমেকার বসানোর পর চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে ছিলেন তিনি। শঙ্কামুক্ত হওয়ায় এভারকেয়ার হাসপাতাল থেকে বাসায় ফেরেন তিনি। শফিক শাহিনের রিপোর্ট। সরকারের নির্বাহী আদেশে নিজ বাসভবনে থাকা বেগম খালেদা জিয়া 21 জুন রাতে হঠাৎ খুবই অসুস্থ হয়ে পড়েন। অ্যাম্বুলেন্সে করে তাকে গভীর রাতে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। অসুস্থতা বেড়ে গেলে 23 জুন বিশেষজ্ঞ চিকিৎসক দল খালেদা জিয়ার হৃদযন্ত্রে পেসমেকার বসান। তারপর হাসপাতালে চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে ছিলেন বিএনপি চেয়ারপারসন। অবস্থার উন্নতি হলে হাসপাতাল থেকে ছাড়া পান তিনি। মঙ্গলবার বিকেলে গুলশানের বাসার উদ্দেশ্যে রওনা দিয়ে সন্ধ্যায় বাসায় পৌঁছান খালেদা জিয়া। খালেদা জিয়া আগের চেয়ে সুস্থ বোধ করছেন বলে জানান তার ব্যক্তিগত চিকিৎসক। ম্যাডাম সত্যিকার অর্থে শারীরিকভাবে উনি অত্যন্ত অসুস্থ, এবং অসুস্থ থাকার কারণেও ওনাকে শিফট করা হয়েছে শুধুমাত্র, যেহেতু ওনার পেসমেকার লাগানো মানে কি, এটা একটা অপারেশন, এই অপারেশনকে এটা প্লেস করতে হয় শরীরের ভিতরে। কাজে এটা যে কোনো সময় ইনফেকশনের সম্ভাবনা থাকে, বিশেষ করে হসপিটাল অ্যাকোয়ার্ড ইনফেকশন, ক্রস ইনফেকশন, এই দুটি সম্ভাবনা থাকে। ওনার যেহেতু ডায়াবেটিস আছে, ওনার যেহেতু উনি ইমিউনো কম্প্রোমাইজ, এবং ওনার আরও অন্যান্য অনেক রোগ, বিশেষ করে ক্রনিক লিভার ডিজিজ, ক্রনিক কিডনি ডিজিজ এবং হার্টের যে নতুন সমস্যা, যেটা নতুন সমস্যা ওনার ছিলই, সেটি আরও বেশি মারাত্মক প্রকট আকার ধারণ করেছে।
চিকিৎসকরা জানান ডায়াবেটিস, আর্থারাইটিস, ফুসফুস, লিভার ও কিডনি সহ হৃদরোগের সমস্যায় ভুগছেন বেগম খালেদা জিয়া। এসব সমস্যা নিয়ে কয়েক দফা হাসপাতালে ভর্তি হন তিনি। তবে তার শরীরে যে জটিল সমস্যা তা দেশে চিকিৎসা করে সারানো সম্ভব নয় জানিয়ে বিদেশে গিয়ে চিকিৎসার সুযোগ দিতে সরকারের কাছে দাবি জানায় বিএনপি। যেখানে লিভার ট্রান্সপ্লান্টেশন, হার্টের রুগীদেরকে এই শারীরিক অবস্থার মধ্যেও স্ট্যান্টিং করা যায় অথবা এনজিওগ্রাম করা যায়, চিকিৎসা করা যায়, সেই ব্যবস্থা আছে। যে কোনো জটিলতার সৃষ্টি হলে কিডনির সকল ব্যবস্থার সুযোগ সুবিধা আছে। এইরকম সেন্টারে ওনাকে নিয়ে যাওয়া, যত দ্রুত সম্ভব নিয়ে যাওয়া যায়, সেজন্য চিকিৎসকরা এবারও ওনার জন্য সেই ধরনের সুপারিশ করেছেন এবং রিকমেন্ডেশন দিয়েছেন। জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে 5 বছরের কারাদণ্ড দেন বিচারিক আদালত। রাষ্ট্রপক্ষের আবেদনের প্রেক্ষিতে সাজা বাড়িয়ে 10 বছরের রায় ঘোষণা করে হাইকোর্ট। তার সাজা স্থগিত করে চিকিৎসার জন্য বাসায় থাকার অনুমতি দেয় সরকার। শফিক শাহিন, এনটিভি নিউজ, ঢাকা। অতিবৃষ্টি আর পাহাড়ি ঢলে দেশের অন্তত 10 জেলায় বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। ফেনীতে ভেঙে গেছে মুহুরী নদীর বন্যা নিয়ন্ত্রণ বাঁধ। আর বন্যার কারণে ফেনীর ফুলগাজী ও পরশুরাম উপজেলার আজকের এইচএসসি পরীক্ষা স্থগিত করা হয়েছে। রাঙামাটি সড়ক পাহাড়ি ঢলে তলিয়ে যাওয়ায় সাজেকে আটকা পড়েছেন কয়েকশো পর্যটক। সারা দেশে ভারী ও মাঝারি বৃষ্টিপাত আরও 3 থেকে 4 দিন অব্যাহত থাকতে পারে জানিয়েছে আবহাওয়া অফিস। ওয়ালিউল্লাহ আলীর ডেস্ক রিপোর্ট। বৃষ্টিপাত ও পাহাড়ি ঢল অব্যাহত থাকায় সুনামগঞ্জ সদর, তাহিরপুর, বিশ্বম্বরপুর, দোয়ারাবাজার ও ছাতক এই 5 উপজেলার বন্যা পরিস্থিতি আরও অবনতি হয়েছে। দ্বিতীয় দফায় রাস্তাঘাট ও বাড়িঘরে পানি প্রবেশ করায় দুর্ভোগে লাখো মানুষ। অনেক বাঁচবার মতন কোনো উপায় নাই, যে অবস্থা আমরা যে অবস্থা ঘর গিয়া দিন ঘরের মধ্যেই পানি। আবার আক্রমণ হয়েছে বন্যা, এই বন্যারে আমরা গরু ছাগল নিয়ে বা খাইতে হয় না, গরু ছাগল নিয়ে বড় অবস্থায় আছি। সিলেটে টানা বৃষ্টি ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে জেলার 3টি নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। প্লাবিত হচ্ছে জেলার বিভিন্ন উপজেলার নিচু এলাকা। একই চিত্র মৌলভীবাজারের কুলাউড়া, জুড়ি ও বড়লেখা উপজেলায়। বন্যার পানি বৃদ্ধি পাওয়ায় পানি উঠেছে বাড়িঘর, শিক্ষা প্রতিষ্ঠান ও রাস্তাঘাটে। পাহাড়ি ঢলে ফেনীতে মুহুরী নদীর বন্যা নিয়ন্ত্রণ বাঁধের 4টি স্থানে ভাঙন দেখা দিয়েছে। প্লাবিত হয়েছে 8টি গ্রাম। ফুলগাজী ও পরশুরাম উপজেলার 6টি কেন্দ্রের এইচএসসি বাংলা দ্বিতীয় পত্রের পরীক্ষা স্থগিত করা হয়েছে। রাঙামাটির বাঘাইছড়ি বাঘাইহাট সড়ক পাহাড়ি ঢলে তলিয়ে যাওয়ায় সাজেকে অন্তত 700 পর্যটক আটকা পড়েছে। আর জেলার বাঘাইছড়িতে টানা বর্ষণের ফলে নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। খাগড়াছড়িতে চেঙ্গি নদীর পানি বৃদ্ধি পেয়ে সদর উপজেলার অন্তত 10টি গ্রামে পানি উঠেছে। জলাবদ্ধতার কারণে খাগড়াছড়ি দীঘিনালা সাজেক সড়ক, দীঘিনালা রাঙামাটির লংগদু সড়ক ও রাঙামাটি খাগড়াছড়ি সড়ক যোগাযোগ বন্ধ রয়েছে। এছাড়া দীঘিনালা উপজেলার 10টি গ্রামের অন্তত 4000 মানুষ পানিবন্দী হয়ে পড়েছেন। এদিকে পাহাড় ধসের কারণে খাগড়াছড়ি চট্টগ্রাম ঢাকা সড়কে যান চলাচল কয়েক ঘন্টা বন্ধ ছিল। ভারী বৃষ্টিতে পানি উঠেছে নোয়াখালী জেলা শহরে। ডুবে গেছে সড়ক, বাসাবাড়িতেও ঢুকছে পানি। পুলিশ সুপারের কার্যালয় নিচতলার অফিসে পানি প্রবেশ করায় দাপ্তরিক কাজ প্রায় বন্ধের পথে। পানিতে ডুবে গেছে জেলা প্রশাসক, সিভিল সার্জনের বাসভবনের সামনের সড়ক। এছাড়া ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে নেত্রকোনার প্রধান নদ নদীর পানি আবারও বাড়ছে। বৃষ্টিপাত অব্যাহত থাকায় বন্যার আশঙ্কা দেখা দিয়েছে। সারা দেশে ভারী ও মাঝারি যে বৃষ্টিপাত হচ্ছে তা আগামী 5 থেকে 6 জুলাই পর্যন্ত অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এখন যে কয়েকদিন যাবত যে ধারায় বৃষ্টিপাত হচ্ছে সেই বৃষ্টিপাত মোটামুটি আগামী 5 জুলাই পর্যন্ত, কোনো কোনো অঞ্চলে হয়তো 6 জুলাই পর্যন্ত যেতে পারে। গত 24 ঘন্টায় সর্বোচ্চ যে বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে সেই বৃষ্টিপাতের পরিমাণ ছিল সিলেটে 294 মিলিমিটার। উত্তর বঙ্গোপসাগর উত্তাল থাকায় কিন্তু আমরা 4টি সমুদ্র বন্দরকে 3 নম্বর স্থানে সতর্কতার সংকেত জারি করেছি। সেই সংকেত এখন আমাদের বহাল আছে। 3 পার্বত্য জেলা ও সিলেট অঞ্চলে পাহাড় ধসের আশঙ্কায় পাহাড়ের পাদদেশে বসবাসকারীদের সতর্ক করা হয়েছে। ওয়ালিউল্লাহ অলি, এনটিভি নিউজ ডেস্ক।
আগস্ট মাসে দেশে বন্যা হতে পারে এমন আশঙ্কা করে সংশ্লিষ্টদের সব ধরনের প্রস্তুতি নেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ পরিকল্পনা কমিশনে অনুষ্ঠিত জাতীয় অর্থনৈতিক কমিটির নির্বাহী কমিটি একনেকের নিয়মিত বৈঠকে তিনি এমন নির্দেশনা দেন। 2024-2025 অর্থ বছরের প্রথম একনেক বৈঠকে মোট 11টি প্রকল্পের অনুমোদন দেয়া হয়। এসব প্রকল্পে মোট 5,459 কোটি টাকা ব্যয় হবে, যার মধ্যে 5,319 কোটি টাকা আসবে সরকারি তহবিল থেকে, বৈদেশিক সহায়তা থেকে 140 কোটি এবং বাস্তবায়নকারী সংস্থার নিজস্ব অর্থায়ন থেকে ব্যয় হবে 105 কোটি টাকা। বৈঠক শেষে সংবাদ সম্মেলনে পরিকল্পনা বিভাগের সিনিয়র সচিব সত্যজিৎ কর্মকার জানান, বন্যার আশঙ্কা থেকে জনগণের ক্ষয়ক্ষতি কমিয়ে নিয়ে আসতে সংশ্লিষ্ট সবাইকে এখন থেকেই প্রস্তুতি নেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মাননীয় প্রধানমন্ত্রী আশঙ্কা ব্যক্ত করেছেন যে এবার বন্যা হওয়ার সম্ভাবনা আছে এবং মাননীয় প্রধানমন্ত্রী এটি একদম ক্যাটাগরিক্যালি বলেছেন যে বৃষ্টি যেভাবে বাড়ছে আমাদের উজানে আমরা সেটার একটা ইফেক্ট আমাদের উপর পড়বে এবং আগস্টে একটা বন্যা হওয়ার উনি আশঙ্কা ব্যক্ত করেছেন এবং সকলকে উনি এই বন্যাকে মোকাবেলার জন্য একটা প্রস্তুতি নেওয়ার জন্য আগাম নির্দেশনা দিয়েছেন। আজকে সবাই দেশের মানুষকে রক্ষা করার জন্য আমাদেরকে প্রস্তুতি নিতে বলেছেন। কদিন পরপরই ডিমের বাজারে কারসাজি করে কোটি কোটি টাকা হাতিয়ে নিচ্ছে মধ্যস্বত্বভোগী সিন্ডিকেট। এমন অভিযোগ করে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর বলছে, পাইকারি পর্যায়ে কয়েক দফায় অযথা হাত বদল হয়ে দাম বেড়ে যাচ্ছে ডিমের। বিভিন্ন পর্যায়ে ডিম ব্যবসায়ীদের সাথে মতবিনিময় সভায় সংস্থাটি আরও জানায়, SMS এর মাধ্যমে যে চক্র ডিমের বাজারে কারসাজি করছে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। হাসানুল শাওনের রিপোর্ট। সাম্প্রতিক সময়ে কয়েক দফা ওঠানামা করে ডিমের দাম। কোরবানি ঈদের পরপর প্রতি ডজন ডিমের দাম পৌঁছায় 170 থেকে 180 টাকায়। তবে এখন রাজধানীর বাজারে কমছে ডিমের দাম। ফার্মের মুরগির লাল ডিমের ডজন বিক্রি হচ্ছে 145 থেকে 150 টাকায়। খুচরা বিক্রেতারা বলছেন, আড়তদার ও পাইকাররাই ডিমের দাম নিয়ন্ত্রণ করে। আরে আপনাদেরকে বলবে একটা, আমাদেরকে বলবে আরেকটা। বাজার যে রেট ওই রেটই আমরা বিক্রি করি, কোনো বাড়াবাড়ি কোনো কাজ করি না। তবে নিজেদের দোষী মানতে নারাজ ডিমের আড়তদার সহ বিভিন্ন স্তরের পাইকাররা। মঙ্গলবার ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কার্যালয়ে মতবিনিময় সভায় তারা বলেন, সামান্য মুনাফা করে ডিম বিক্রি করেন তারা। এক ডিমে আমরা 20 থেকে 30 পয়সা আমরা প্রফিট করি, আমাদের সমস্ত এভিডেন্স আছে। আমরা তদন্ত করে দেখেছি আপনাদের জরিমানা করা হয়েছে তো স্যার। হ্যাঁ, আপনি তো পাকে বছর রাখেন না। না, ওই সময় আমি রাখিনি, আনএক্টিভ ছিলাম স্যার। আমি খামারের নাম জানেন? হ্যাঁ আছে, কিন্তু আমি নিয়ে আসি নাই স্যার, আমি দিতে পারবো। খামারের কাছ থেকে আনেন, আপনি ফোন নাম্বার আমার ঘরে আছে স্যার। তবে উৎপাদকরা জানান, খামার পর্যায়ে উৎপাদন খরচ বিবেচনায় নিয়ে ন্যায্য দামে ডিম বিক্রি হলেও পরে বিভিন্ন হাত বদলে দাম বেড়ে যাচ্ছে ডিমের। উৎপাদকের পরে ভোক্তা পর্যন্ত যাওয়ার সময় এখানে এই 4-5 হাত হতে দেওয়া যাবে না। এখানে একটা হাত 2টা হাত পর্যন্ত গেলে এটা কিন্তু দেখবেন 12 টাকার মধ্যেও কিন্তু আমরা আমাদের ভোক্তাদেরকে ডিম দিতে পারবো। ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযোগ, মধ্যস্বত্বভোগীরাই বারবার ডিমের বাজার অস্থির করছে। আমাদের অভিযানে বেরিয়ে আসছে, ডিমটা যখন ট্রাকে আসে ওই ট্রাকে বসে আপনার 3 বার বিক্রি হচ্ছে। এই ব্যক্তিগুলো কারা? এবং সেখানে যদি একটা লোক 1 লক্ষ ডিমের জন্য ইনভেস্ট করে 10 লক্ষ টাকা, তার এক রাতে 1 লক্ষ টাকা প্রফিট হচ্ছে। ডিমের দাম নির্ধারণের জায়গাটা অন্য জায়গায় চলে গেছে। সেটি হলো টোটালি SMS এর মাধ্যমে হচ্ছে। যে যারা এটা করছে আমরা তাদের বিরুদ্ধে কঠোর অবস্থানে যাব। পাইকারি পর্যায়ে ব্যবসায়ীরা পাকা রসিদ ছাড়া ডিম ক্রয় বিক্রয় করলে তাদের শাস্তির আওতায় আনা হবে বলেও জানিয়েছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। হাসানুল শাওন, NTV নিউজ, ঢাকা। স্বার্থ বিসর্জন করে দেশের উপর দিয়ে ভারতের ট্রেন জনগণ চলতে দেবে না, দেশের জনগণই তা রুখে দেবে। বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নাল আবদিন ফারুক মন্তব্য করে বলেছেন, সরকার নিজেদের ক্ষমতাকে পাকাপোক্ত করতেই তাদের কাছে সব বিকিয়ে দিয়েছে। জাতীয় প্রেস ক্লাবের সামনে এক অনুষ্ঠানে তিনি কথা বলেন। পানির ন্যায্য হিসা আদায় করতে না পারা, সীমান্ত হত্যা বন্ধ না হওয়ার কথা উল্লেখ করে জয়নাল আবদিন ফারুক বলেন, সরকারের নতজানু নীতির কারণেই ক্ষতিগ্রস্ত হচ্ছে দেশ ও দেশের মানুষ। সরকার দুর্নীতিকে প্রশ্রয় দিচ্ছে উল্লেখ করে তিনি বলেন, একে একে থলের বিড়াল বের হচ্ছে। যারা 25 বছর গোলামীর চুক্তি স্বাক্ষর করে বাংলাদেশের স্বাধীনতার প্রতি অসম্মান দেখিয়েছিল,
আবার নতুন করে আবার সমঝোতা স্বাক্ষরের নামে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব আজকে খর্ব করার পথে আপনারা জীবনের যত শক্তি আছে সকল শক্তি প্রয়োগ করে বাংলাদেশে হিন্দুস্তানের এই আগ্রাসন এর রেল লাইন নির্মাণ বন্ধ করব। 3 টাকা বাড়িয়ে 12 কেজি তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস এলপিজির দাম 1366 টাকা নির্ধারণ করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন বিইআরসি। দুপুরে এক সংবাদ সম্মেলনে বিইআরসি চেয়ারম্যান জানায়, সৌদি আরামকো ঘোষিত জুলাই মাসে সৌদি সিপি অনুযায়ী এ মাসের জন্য ভোক্তা পর্যায়ে বেসরকারি এলপিজির দাম সমন্বয় করে এ দাম নির্ধারণ করা হয়েছে, যা কার্যকর হবে সন্ধ্যা থেকে। এর আগে টানা 8 মাস বাড়ার পর গত 3 এপ্রিল ভোক্তা পর্যায়ে কমানো হয়েছিল এলপিজির দাম। একই সঙ্গে গত জুন, মে ও এপ্রিলে অটো গ্যাসের দামও কমিয়েছিল বিইআরসি। জুন, মে ও এপ্রিলে অটো গ্যাসের মূসক সহ দাম প্রতি লিটার 62 টাকা 53 পয়সা, 63 টাকা 92 পয়সা ও 66 টাকা 21 পয়সা নির্ধারণ করেছিল সংস্থাটি। মূল কারণ হলো ডলারের মূল্যবৃদ্ধি, যেটা গত মাসে ছিল 118.01 টাকা, সেটা এই মাসে হয়েছে 118.47 টাকা, অর্থাৎ 46 পয়সা বেড়েছে। কোম্পানি বিক্রি করে 1271 টাকায়, পাইকারি বিক্রি করবে 1321 টাকায় এবং খুচরা বিক্রেতা বিক্রি করে 1366 টাকায়। অর্থনীতিকে এগিয়ে নিতে আর্থিক খাতে সংস্কার করা হচ্ছে বলে জানিয়েছেন অর্থ প্রতিমন্ত্রী ওয়াশিকা আয়েশা খান। তিনি বলেন, বাজার ভিত্তিক সুদ হারের সুফল পেতে সময় লাগবে আরও কিছুদিন। দুপুরে আমেরিকান চেম্বার অফ কমার্স বাংলাদেশ অ্যামচেম আয়োজিত স্মার্ট বাংলাদেশ নির্মাণে অর্থনীতির অন্তর্ভুক্তি শীর্ষক এক সেমিনারে এসব কথা তুলে ধরেন তিনি। বলেন, স্মার্ট বাংলাদেশ সহ নানা লক্ষ্য পূরণে বেসরকারি খাতকে সাথে নিয়ে এগিয়ে চলার বিকল্প নেই, আর সেজন্য বেসরকারি খাতকে নানাভাবে সহায়তা করছে সরকার। আগামী 2025 সালের মধ্যে 25% ক্যাশলেস পেমেন্টের আওতায় এবং 2031 সালের মধ্যে 100% ক্যাশলেস পেমেন্টের লক্ষ্য অর্জনে নানা পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানান তিনি। They have started late, but they are there competing with the multinationals and the private sector banks. There were various innovations and related with online services, digital payments, etc. etc. খেলার খবর। ক্রিকেট। মেজর লিগ ক্রিকেট খেলতে যাওয়ার আগে নিজের ক্যারিয়ার নিয়ে পরিকল্পনা জানিয়েছেন সাকিব আল হাসান। আপাতত 2টি ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট ও পাকিস্তানের বিপক্ষে টেস্টে মনোযোগ দিতে চান এই অলরাউন্ডার। এছাড়াও বিশ্বকাপে ব্যাটিং ভালো হলে ম্যাচ জেতা সম্ভব হতো বলে জানিয়েছেন তিনি। যে ধরনের রেজাল্ট হওয়ার সুযোগ ছিল ওইভাবে পারিনি। আমাদের হয়তো ইনিশিয়াল টার্গেটটা পূরণ হয়েছে, সেই দিক থেকে আমরা সাকসেসফুল। বাট আমাদের আসলে যে একটা অবস্থাতে ছিলাম, যে জায়গায় যাওয়ার সুযোগ ছিল, সেই জায়গাটাতে তো অবশ্যই আমরা যেতে পারিনি, সেটা আমাদের জন্য একটু হলেও হতাশাজনক। নিজের নিয়ে এখনও তেমন কোনো প্ল্যান নেই। এখন আপাতত প্ল্যান হচ্ছে যে 2টা টি20 টুর্নামেন্ট আছে আমার সামনে। একটা হচ্ছে এমএলসি, যেটার জন্য এখন যাচ্ছি, এবং এর পরপরই থাকবে হচ্ছে গ্লোবাল টি20, যেটা কানাডাতে। পরপর এই 2টা টুর্নামেন্ট খেলি, দেখি আমার নিজের কী অবস্থা। এরপরে দেশের জন্য তো ইন্টারন্যাশনাল ক্রিকেট যেটা আছে, যে পাকিস্তানের সাথে টেস্ট সিরিজ। সো আপাতত প্ল্যান এতটুকুই। এই ছিল এনটিভি সন্ধ্যার খবরে। এই খবরের ভিডিও শো আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। রাত 10:30টায় রাতের খবর দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে। জীবনে এত মেয়ে দেখলাম, কই কোনদিন তো কারোর জন্য এরকম লাগেনি। কে এটা? এত মায়া। কেমন আছেন আঙ্কেল? কোন দিক দিয়ে দেখে আমার আঙ্কেল মনে হয়? আরে আপনি আমার মামার ফ্রেন্ড না? কোন মামার ফ্রেন্ড? শামীম মামা। শামীম মামা। আস্তাগফিরুল্লাহ। কি করছিস তুই? না আমার ভাগ্নি মায়া। আমি নাই মামা। থ্যাংক ইউ আঙ্কেল। এই
আগে জানলে আমি জীবনও স্বামীর সাথে মিশতাম না। জীবনের প্রথম একটা আমি ভালো লাগলো, সেটা নাকি বন্ধু ভাগ্নি। I love you. এভাবে শুরু হোক আমাদের গল্পটা। আপনি আমার মামার বন্ধু, মানে আপনি আমার মামা। মামা জানি কোথাকার। ফুলটা নিয়ে যাও। এভাবে শুরু হোক আমাদের গল্পটা। বাবাজান, আমার বোন আপনার ভাগ্নি, এটাই বাস্তবতা। এই বাস্তবতা মানি না, তাহলে আমি ওর সাথে বন্ধুত্ব রাখবো না। কিরে তুই খারার উপরে পল্টি লয়ে লাইতেছ? জুতা দেবো তোরে। হ্যাঁ, জুতাও তো লাগবে এক জোড়া, একটু বাড়াই দিও। হারামজাদা খারাপ। তুমি মন সারাটা সময় কাছাকাছি এলে ভালো লাগে, তাই শুধু কাছে টেনে যা। থ্যাংক ইউ আঙ্কেল। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর।